সবসময় শুনছেন স্পাইস এফএম নাইট নিয়ে হাজির হই আর যে শাফিন। শুরুতেই বলে রাখি, ভূত নাইট শোটি আপনাদের সাথে ঘটে যাওয়া অলৌকিক সব সত্য ঘটনা নিয়ে সাজানো হয়ে থাকে। আপনি চাইলে আপনার জীবনের অলৌকিক কোনো অভিজ্ঞতার কথা কিংবা আপনার পরিবার, প্রিয়জন, বন্ধু মহলে ঘটে যাওয়া কোনো অলৌকিক ঘটনা আমাদেরকে লিখে পাঠাতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhoot964@gmail.com। ঘটনা লিখে অথবা ভয়েস রেকর্ড করেও আপনি আপনার কণ্ঠে আপনার অভিজ্ঞতা শেয়ার করতে পারছেন আমাদের সাথে। ইমেল অ্যাড্রেসটিতে পাঠাবেন bhoot964@gmail.com। এছাড়াও আমাদের ফেসবুক পেজের ইনবক্সে ঘটনা শেয়ার করা যাচ্ছে। ভূত নাইট এবং আমার ফেসবুক পেজ আর যে শাফিন, সেখানেও শেয়ার করতে পারছেন। www.facebook.com/bhootnight BHOOTNIGST অথবা www.facebook.com/rjshafin RJSHAFIN964 কিংবা সিম্পলি আপনি সার্চ করে ফেলতে পারবেন ভূত নাইট লিখে অথবা আরজে শাফিন লিখেও। আমাদের যে ফেসবুক গ্রুপটি রয়েছে, ইতিমধ্যেই অনেকেই জানেন যে সেখানে পৃথিবীর বিভিন্ন জায়গায় ঘটে যাওয়া বিভিন্ন অলৌকিক ঘটনার নিদর্শন আপনারাই তুলে ধরছেন। পৃথিবীর সব দেশেই বাংলা ভাষাভাষী মানুষ রয়েছে এবং প্রায় অনেক দেশ থেকে আমরা সেই রেসপন্স পেয়েছি। তারা সেখান থেকে বিভিন্ন সময় ওদেরকে ঘটনা পাঠিয়েছেন, বিভিন্ন সময় তাদের অভিজ্ঞতার কথা শেয়ার করছেন, সেখানকার কোনো অলৌকিক ঘটনা আমাদেরকে পাঠিয়েছেন। তো গ্রুপটা জয়েন করে ফেলবেন। বিভিন্ন ঘটনার সাথে সংশ্লিষ্ট অনেক বিষয়, ব্ল্যাক ম্যাজিক কারোর সাথে করা হয়েছে, সেই ঘটনাটি ভূত নাইটে পাঠিয়েছেন, আমি হয়তো আপনাদেরকে শুনিয়েছি এবং সেই ঘটনার সাথে যে উপকরণগুলো ব্যবহার করা হয়েছিল, সেই ব্ল্যাক ম্যাজিক করতে যেই ব্যাপারগুলো করা হয়েছিল, সেগুলো কিন্তু অনেক সময় পোস্ট করছেন আমাদের গ্রুপটাতে। তো ফেসবুক গ্রুপটা জয়েন করে ফেলবেন www.facebook.com/groups GROUPS/bhootnight BHOOTNIGST। আসসালামু আলাইকুম শাফিন ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আশা করি আপনি ভালোই আছেন। আমি ভূত নাইটের একজন নিয়মিত শ্রোতা। আমি ইমেইলে আজকেই প্রথমবার লিখলাম। আমার নাম জাইমা রহমান মিথি। আমি খুলনার নাজিরহাট এলাকায় থাকি। এখান থেকে স্টুডিওতে আসতে না পারায় আমি দুঃখিত। সুতরাং আমি চাই আপনি আমার ঘটনাটি সবাইকে পড়ে শোনান। এই ঘটনাটি আমি আম্মুর কাছ থেকে শুনেছি। তাহলে সরাসরি ঘটনায় চলে যাওয়া যাক। এই ঘটনাটি আমার আম্মু আমার এক কাকুর কাছে শুনেছিল। তার জীবনেই ঘটে যাওয়া ঘটনা এটি। আজ থেকে প্রায় 20-22 বছর আগে বাগেরহাট জেলার হাকিমপুর নামক একটা গ্রামে। হাকিমপুর আসলে আমার দাদার বাড়ি। ঘটনাটা আমার কাকুর সাথে সেখানেই ঘটে। ওই সময় আমার কাকু মসজিদের ইমাম ছিলেন। ঘটনাটি যখন ঘটে তখন রমজান মাস। রমজান মাসের কারণে আমার কাকু রোজ রাতে তারাবির নামাজ পড়াতেন এবং নামাজের পর তিনি তার বোনের বাসায় যেতেন। রাতে সে তার বোনের বাসায় থাকতো, কারণ তার কয়েকদিন আগেই তার বোনের হাজব্যান্ড মারা গিয়েছিলেন। কাকু বাসা থেকে তার বোনের বাড়ির দূরত্ব প্রায় 1 মাইলের মতো ছিল, কিন্তু যদি বাগানের ভেতর দিয়ে যাওয়া যেত তাহলে কম সময় লাগত। তাই কাকু রোজ তারাবির নামাজ শেষে দোয়া দুরুদ, গজল, কোরআন তেলাওয়াত করতে করতে সেই বাগানের ভেতর দিয়ে যেতেন। এভাবে সে রোজ বাগানের পথ দিয়ে তার বোনের বাড়ি যাতায়াত করত। এভাবে রমজান মাসের শেষ 10 দিনে কাকু মসজিদের ভেতরে থেকে এতেকাফে বসেছেন। ঘটনার দিন রাতে কাকু মসজিদের ভেতরে নামাজ শেষে বিশ্রাম নিচ্ছিলেন। আনুমানিক রাত 2টা বাজে। কাকু শুনলেন যে তার নাম ধরে কেউ ডাকছে। কাকুর পরিচিত মকবুল ভাইয়ের কণ্ঠে তিনি শুনলেন যে উচ্চস্বরে তাকে ডাকছে।
কাকু যেহেতু ঘুমিয়ে পড়েছিলেন তাই তিনি বুঝতে পারেননি তেমনটা। কিন্তু যখন আরও জোরে ডাকতে শুরু করলো তখন কাকুর ঘুম ভেঙে গেল। কাকু একটু অবাক হলেন, কারণ এই রাত 2টার সময় মসজিদের আশেপাশে খুব বেশি মানুষ থাকার কথা না। কাকু ছাড়া আর কেউই থাকে না, বরং সেখানে। কাকু ঘুম থেকে উঠে দরজা খুলে দেখলেন যে মসজিদের উঠানে অনেকজন হুজুর দাঁড়িয়ে আছেন। কাকু এত লোক দেখে ভাবল যে হয়তো সেহেরের সময় হয়ে গিয়েছে, ঘড়িটা খারাপ, তাই সময়টা ঠিক দেখেননি তিনি। কাকু এরপরে দরজা খোলার পরেই তার সামনে থাকা হুজুরদের মধ্য থেকে 3-4 জন কাকুকে সালাম দিলেন। কাকু দেখলেন যে তাদের চেহারা এই এলাকায় থাকা মুসল্লিদের মতো না। এরপরেই তারা প্রশ্ন করল যে আপনি কেন রোজ রাতে বাগানের ভেতর দিয়ে দোয়া কালাম পড়তে পড়তে যান? এতে আমাদের অসুবিধা হয়। তাদের এই প্রশ্ন শুনে কাকু মনে মনে একটু অবাক হলো, কিন্তু কাকু সাহস করে তাদের পাল্টা জিজ্ঞাসা করলেন, আমি আপনাদের কি এমন অসুবিধা করছি? তখন তারা বলল, তুমি যে রোজ রাতে এভাবে বাগান দিয়ে দোয়া কালাম পড়তে যাও, এতে আমাদের কাজে বাধা সৃষ্টি হয়। তোমাকে আমরা বহুদিন ধরার চেষ্টা করেছি, কিন্তু আমরা তোমাকে ধরতে পারিনি। মাঝে একদিন তুমি দোয়া পড়তে পড়তে যাওয়ার সময় তোমার দোয়ায় ভুল হয়ে যায়। তোমার ভুলের কারণে তোমাকে ধরার সুযোগ হয়ে যায় আমাদের। কাকু তাদের মতো এবার উচ্চ স্বরে জিজ্ঞাসা করলেন যে আমার দোয়া পড়তে আপনাদের কি সমস্যা? তখন তারা জবাব দেয়, এই বাগানের ভেতরে রোজ রাতে আমাদের বাজার, মাহফিল, মেলা বসে। তোমার দোয়া পড়ার কারণে আমাদের এ সকল কাজে বাধা সৃষ্টি হয়, আর তুমি এসব কিছুর মাঝখান দিয়ে হেঁটে যাও, তখন বাধ্য হয়ে আমাদেরকে সরে যেতে হয়। কাকু এভাবে মসজিদের ভেতর থেকে তাদের সাথে সওয়াল জবাব করতে থাকলো। তাদেরকে এই কথা বলতে বলতে কাকুর একসময় ভয় লাগতে শুরু করলো, এবং এই সময় সে তাদেরকে ছেড়ে মসজিদের ভেতরের দিকে চলে গেলেন। সে আর সাহস করতে পারেনি। মসজিদের ভেতরে গিয়ে অজু করে তিনি আবারও দোয়া দরুদ পড়তে লাগলেন। এরপরে তিনি যখন ফিরে আসলেন কিছুক্ষণ পরে, তিনি দেখলেন যে মসজিদের আশেপাশে কোথাও কেউ নেই, চারিদিকে অন্ধকার আর শুনশান। তারপর কাকু মসজিদের দরজা আটকে দোয়া দরুদ পাঠ করতে লাগলেন একেবারে ফজর পর্যন্ত। এই ঘটনাটির পর থেকে কাকু আর কোনোদিন সেই বাগান দিয়ে যাতায়াত করেননি। উল্লেখ্য, এই কাকু এখন এক মাদ্রাসার প্রধান শিক্ষক হিসেবে আছেন। ঘটনাটি একেবারে সত্য। পরে শোনানোর অনুরোধ রইল, যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমার চোখে দেখবেন। ঘটনাটি আমাদেরকে ইমেল করে পাঠিয়েছেন জাইমা রহমান মিথি। তিনি আমাদেরকে লিখেছেন খুলনার নাজিরহাট এলাকায় থেকে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম মহিম রায়হান, বাড়ি সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার দৌলতপুর গ্রামে। আমার একটা ফ্রেন্ড আছে, তার নাম রনি। ঘটনাটি ঘটে আমার ফ্রেন্ডের চাচার সাথে। তার বাড়ি আমার গ্রামের পাশের গ্রাম, মানে গয়নাকান্দি গ্রামে। আমার ফ্রেন্ডের কাকার নাম ছিল বাবলু। তিনি বিয়ে করেছেন 2003 সালে। বিয়ে ঠিক প্রায় 1 বছরের মাথায় তার একটা মেয়ে হয়। তার মা আদর করে তার নাম রাখে তাহেরা। ঘটনাটি ঘটে 2011 সালের মাঝামাঝি একটা সময়ে। একদিন দুপুরবেলায়, মানে আমার ফ্রেন্ডের কাকা, ঘটনায় আমি তিনি বলে বোঝানোর জন্য বলবো, তিনি তার বউ এবং 7 বছরের শিশু একসাথে ভাত খাচ্ছিল। তখন খবর আসে যে কাকার শ্বশুর মারা গেছেন। মারা যাওয়ার খবর শুনে কাকা শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। তার শ্বশুর বাড়ি ছিল তার বাড়ি থেকে 5-6 কিলোমিটার দূরে। তাই তিনি তার স্ত্রী এবং শিশুকে একটা ভ্যান গাড়িতে তুলে দেন এবং তিনি সাইকেল করে যাচ্ছে। গ্রামে কাঁচা রাস্তা, তার উপর বর্ষার সময়। রাস্তার অনেক কাদা জমে গেছে। প্রায় 1 ঘন্টা পর গিয়ে শ্বশুর বাড়িতে পৌঁছান সেই বাবুল কাকা।
গোসল, তারপরে জানাজা শেষে আসর নামাজের পরে মৃতদেহ কবর দিয়ে নিতে হবে। তাহেরা ওর বাবার কাছে বায়না ধরে যে সে কবর দিতে যাবে বা দেখতে যাবে। মেয়ের কথা না করে দিলে সে বলল যে তুমি ছোট মানুষ, তুমি সেখানে গিয়ে কী করবে। তো মেয়ে অনেক জেদ করে বসলো, কবর দিতে যাবে তো যাবেই। মেয়ের কান্নাকাটি দেখার পরে সে ভাবলো যে তাহেরাকে নিয়ে যেতে রাজি হলেন তিনি। তবে তিনি বলেন যে সে যেন তার মার সাথে যান। গ্রামের শেষ প্রান্তে চাষের জমির পাশে গোরস্থানটার চারদিকে সীমানা দেয়া নেই। গোরস্থানে এসে বাবুল কাকা তাহেরা ওর মার কাছে রেখে বলেন যে এখানে চুপ করে দাঁড়িয়ে থাকো, কোথাও যাবে না। তারপর কাকা লাশটিকে মাটি দিতে কবরে চলে যান। কেমন করে লাশকে কবর দেয়া হয় সেটা দেখার জন্য ভীষণ কৌতূহল হলো তাহেরার। তাহেরা এরপর সেদিকে এগিয়ে গেল, কেমন করে কবর দেয়া হবে দেখবে বলে। অপর পাশ দিয়ে উকি দিবে সে, তখনই একটা পুরনো কবর ভেঙে সেখানে পড়ে যায় তাহেরা, এবং তাহেরা চিৎকার করা শুরু করে। বাবুল কাকা তখন তাড়াতাড়ি করে ভাঙা কবর থেকে মেয়েকে তুলে বাসায় নিয়ে যান। তারপর মেয়েকে বকাঝকা দেন যে কেন তার কথা না শুনল না। তাহেরার পায়ে কাদা মাটি লেগেছিল, তা ধুয়ে দেন তাহেরার মা। একে তো একটা মরা বাড়ি, শোকের ছায়া লেগে আছে, তাই ব্যাপারটাকে বেশি দূর আর করল না বাবুল কাকা। তার বউকে বলল তাহলে আমি বাড়ি ফিরে যাই, কারণ গরু ছাগলগুলো আছে সেগুলো ঘরে তুলতে হবে, তুমি মেয়েকে নিয়ে থাকো, কাল সকাল হলে তুমি বাড়ি চলে এসো। আবার তাহেরা ওর বাবার সাথে যাবে বলে সেখানে বাদ সাজায়। সবাই বলে যে তুমি মায়ের কাছে থাকো, সকালে মায়ের সাথে যেও, কিন্তু সে কারো কোনো কথা শোনে না। সে যাবে তো যাবেই, অবশেষে তার মেয়েকে নিতে রাজি হন। বৃষ্টির পানি জমে থাকায় রাস্তা কাদা ভরা। বাবুল কাকা আস্তে আস্তে সাইকেল নিয়ে যাচ্ছে। প্রায় 1 কিলোমিটার আসার পর সামনে একটা বড় মেহগুনি গাছের বাগান পড়ে এবং তার পাশ দিয়ে রাস্তা চলে গেছে। সেই মেহগুনি বাগানের পাশ দিয়ে আসতে হবে, হঠাৎ সাইকেলটার চেইন পড়ে যায়। চেইনটা তোলার সময় লক্ষ্য করলো যে বাবলু কাকার পাশ দিয়ে একটা অবয়ব, একটা বিড়াল চলে গেল, কিন্তু বিষয়টা আমলে নেননি তিনি। আবার সাইকেল চালাতে লাগলেন। সে মেহগুনি বাগানটার কাছে আসতেই আবার সাইকেলের চেইন পড়ে যায়। আবার সাইকেল থেকে নেমে চেইন তুলতে গেলেন আর লক্ষ্য করলেন যে সেই কালো বিড়ালটা যেটা একটু আগে তার পাশ দিয়ে গেল, সে অতটা পাত্তা দেয়নি। সে কারো বিড়ালটা আবারও তার পাশ দিয়ে চলে যাচ্ছে। এবার একটু ভয় পেল বাবুল কাকা। তিনি বুঝতে পারল যে এটা স্বাভাবিক কিছু না, কারণ সাইকেলে করে একটা মানুষ যত দ্রুত যেতে পারবে, বিড়াল তার ছোট পায়ে দৌড়েও কিন্তু অতটা দূরত্ব খুব কম সময় যেতে পারবে না। তো তিনি পরপর 2 বার এমনটা দেখলেন, ফাঁকা একটা রাস্তার মাঝখানে যে একটা বিড়াল, বর্ষাকাল তাও আবার, 2 বার তার পাশ দিয়ে চলে গেল। সে একটু ভয় পেয়ে গেল, বুঝলো যে এটা স্বাভাবিক কিছু না। চেইনটা ঠিক করে তিনি আবারও দেখতে পেলেন যে প্রচণ্ড জোরে হাওয়া বইছে। মেহগুনি বাগানে সামনে এগোনো যাচ্ছে না। মেয়েকে এক হাতে ধরে সাইকেলটা ঠেলে বাগানের শেষ প্রান্তে আসতেই তার চোখ পড়ে একটা মেহগুনি ডালের দিকে। সেখানে দেখেন যে সাদা কাপড় পরা কিছু একটা বসে আছে, তবে সেটার কোনো মাথা তিনি ঠিক করে দেখতে পাচ্ছেন না। ভয়ে তার একেবারে কলজে শুকিয়ে আসছে। আর তিনি ভাবেন যে মেয়ে যদি এটা দেখে ভয় পায়, তাই তিনি মেয়েকে সাইকেলের পেছনে থেকে এনে সামনে কোলে করে বসিয়ে শক্ত করে জড়িয়ে ধরেন। মেয়েকে বললেন যে মা, এখানে চোখ বন্ধ করে থাকো, আমি না বলা পর্যন্ত চোখ খুলবা না। তারপর বাবুল কাকা সাইকেলটা নিয়ে দৌড়ে দৌড়ে ঠেলতে ঠেলতে মেহগুনির বাগানটা পেরোতিয়ে একটা খোলা মাঠের ভেতর দিয়ে রাস্তা। বাবুল কাকা সাইকেল নিয়ে দৌড়াচ্ছেন। তখন আবার দেখতে পান যে পুরো রাস্তায় কাফন পরা লাশ শুয়ে আছে। এটা দেখে তিনি সেখানেই থমকে যান, কিন্তু তিনি বুঝতে পারেন যে এটা আসলে তাকে ভয় দেখানোর জন্য জিনরা কোনো ছল করছে। তিনি ঠিক করেন যে ভয় পেলে চলবে না, তাকে যেভাবেই হোক বাসায় যেতে হবে।
বাবুল কাকা বলে যে মা আমি না বলা পর্যন্ত চোখ খুলবে না, অর্থাৎ তার যে মেয়ে ছিল তাকে সাথে সাথে বললো যে আমি না বলা পর্যন্ত তুমি চোখ খোলো না। তারপর লক্ষ্য করলেন যে লাশগুলোর পাশ দিয়ে সামান্য একটা ফাঁকা জায়গা আছে, সেখান দিয়ে কোনো রকমের যাওয়া যাবে। বাবুল কাকা সেই লাশের পাশ দিয়ে দ্রুত গতিতে যাওয়া শুরু করলেন এবং সেই সময়ে সে অনেক পচা গন্ধ পাচ্ছিল। সে মেয়েও কিন্তু গন্ধ পাচ্ছিল। সে বলল যে বাবা এটা কিসের গন্ধ? বাবুল কাকা বলে যে ও কিছু না মা, তুমি চোখ বন্ধ করে থাকো। সে সামনে যেতে তার স্ত্রী ডাক শুনলো। এবার ডাক শুনে মেয়ে বলে বাবা মা তোমাকে ডাকছে, মাকেও আমাদের সাথে নিয়ে চলো, সেটা তার মেয়ে বলল। বাবুল কাকা বলল যে তুমি কিন্তু চোখ খুলবে না, আমি যাচ্ছি তার কাছে। তার গ্রাম আসতেই সে দেখলো যে বাঁশবাগানের মাথায় সেই মাথা কাটা অবয়বটা তাকে হাত ইশারা করে ডাকছে। বাবুল কাকা আরো জোরে জোরে সাইকেল চালাতে থাকলো। তার বাড়ি কিছুটা সামনে আসতে একটা লোক দেখতে পায়। লোকটাকে সে পুরো ঘটনাটা খুলে বলে। পরে লোকটা তাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসে। এরপর বাবুল কাকা একজন হুজুরের কাছে যান এবং ঘটনাটি তাকে বলেন। তিনি বললেন এটা তোমার কোনো ক্ষতি করতো না, জিনটা এই এলাকায় ছিল, তোমাকে ভয় দেখানোর চেষ্টা করেছে, আর এর উপরে তুমি মরা বাড়ি থেকে আসছিলে, সেজন্য তুমি ভয় পাবে সেটাও আগেই জানতো। এরপরে সে কাকা এবং তার মেয়েকে পানি পড়ালেন। পানি পড়া খাওয়ার পরে তারা এখন পর্যন্ত আর কখনো এ ধরনের সমস্যার মধ্যে পড়েনি। তো এই ছিল ঘটনাটি। ঘটনাটি পাঠিয়েছেন মহিম রেহান। তিনি লিখেছেন সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার দৌলতপুর গ্রাম থেকে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আমি সাব্বির, ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্র নরসিংদী থেকে লিখছি। ঘটনাটি দীর্ঘদিন যাবৎ আমার সাথে ঘটছে। সবার কাছে কেমন ভয়ের জানি না, তবে আমি এখনো এর কোনো সমাধান খুঁজে পাইনি। ঘটনাটি আমার বর্তমানে যে বাসায় থাকি সেই বাসাকে কেন্দ্র করে। যেহেতু বাসাটি আবাসিক একটা এলাকায়, তাই এর নাম ঠিকানা লিখছি না। আমি আব্বু, আম্মু, ছোট বোনকে নিয়ে আমার পরিবার। আব্বুর চাকরির ক্ষেত্রে ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্র আবাসিক এলাকায় 20 বছর যাবৎ আমরা বসবাস করেছি। 2011 সালে 20 সেপ্টেম্বর আমরা আমাদের আগের বাসাটা পরিবর্তন করি। আমাদের বর্তমান বাসায় ঘটনাটি ঘটে। ঘটনাটি শুরু হয় এই বাসায় ওঠার 3 দিন পর থেকে। 23 সেপ্টেম্বর রাত 8টায় আমরা বাসার সবাই তখন বাইরে গিয়েছিল। আমি তখন বাসায় একা। হঠাৎ একটা ঘ্রাণ আসতে শুরু করলো থেকে। আমি ঘ্রাণটা শুনে বেশ মুগ্ধ হয়ে গেলাম। এত সুন্দর ঘ্রাণ আমি খুব একটা শুনিনি, এবং এই ঘ্রাণটার উৎস কোথায় সেটা আমি তখন খুঁজতে শুরু করি যে কোত্থেকে আসছে এই সুন্দর গন্ধ। কিন্তু কিছুক্ষণ পরে সেই ঘ্রাণটা যেন হারিয়ে গেল। এরপর আব্বু আম্মু বাসায় আসতেই ওনাদের ঘ্রাণটার কথা বললে তারা বিষয়টাকে কোনো গুরুত্ব দিল না। এর প্রায় 7 বছর পর আগস্ট 2018 সালের রাতে, তখন 1 থেকে 1:30 বাজে, বাসার সবাই ঘুমাচ্ছে, আমি তখন ইউটিউব দেখছি। হঠাৎ আবার সেই এত বছর পরে সেই সুগন্ধ, সেই ঘ্রাণটা ভেসে আসতে লাগলো। আমি তখন ভিডিও দেখছি, ওই দিকে খেয়াল নেই। হঠাৎ করে সেই সুন্দর ঘ্রাণটা আমার চেনা চেনা লাগলো। আমি মনে মনে বললাম, আরে এটা তো বোধহয় সেই ঘ্রাণ যেটা এত বছর পর আমি আবার পাচ্ছি। আমি ভাবলাম এটা কি কোনো পারফিউমের ঘ্রাণ? তাহলে এত বছর পর কে এটা ব্যবহার করছে? খুব স্বাভাবিক চিন্তা। এত রাতে কার বা পারফিউমের প্রয়োজন পড়ল? এই ভাবতে ভাবতে ঘ্রাণটা আবার হারিয়ে গেল। কিন্তু এবার বাসার এসব কিছু নিয়ে আমি কাউকে কোনো কিছু বলিনি। গত সেপ্টেম্বর মাসে আমার দাদু আমাদের বাসায় আসে। তিনি আমার সাথেই ঘুমাতেন। একদিন রাতে আমি আর দাদু ঘুমাচ্ছি। রাত প্রায় 3টার সময় আমার ঘুম ভেঙে গেল। কিন্তু সাধারণ কোনো কারণে ঘুমটা ভাঙেনি।
আমি আবার তৎক্ষণাৎ সেই ঘ্রাণটা পেতে লাগলাম, কিন্তু ঘ্রাণটা অন্য দিনের চেয়ে বেশি সুন্দর লাগছে আজকে। আজকে আমি আর বিছানায় থাকতে পারলাম না। বিছানা থেকে উঠে আমি খুঁজতে লাগলাম যে আসলে কোত্থেকে এত সুন্দর ঘ্রাণটা আসছে। আমি বাসায় এদিক ওদিক তাকিয়ে খুঁজছি ঘ্রাণটা কোত্থেকে আসছে। মনে হচ্ছে যে আমার বাসার ভেতর থেকে। পরক্ষণে বুঝলাম যে ঘ্রাণটা রান্নাঘরের দিক থেকে আসছে। আমি রান্নাঘরের দিকে এগিয়ে গেলাম, কিন্তু আমি আস্তে আস্তে রান্নাঘরের দিকে এগিয়ে যাচ্ছি। ঘ্রাণটার সুগন্ধ আরো বেড়ে চলেছে। আমার খুব ইচ্ছা হলো যে রান্নাঘরের লাইট অন করে দেখার ইচ্ছা হলো। তখনই এক নিমিষেই সেই ঘ্রাণটা হারিয়ে গেল। এরপর রান্নাঘর থেকে আমি বিছানায় গিয়ে আবার ঘুমিয়ে পড়লাম। ঘটনাটা আমি আমার দাদুকে বললাম, যেহেতু দাদু বাসায় ছিল। তো দাদু বলল যে এমন যদি কখনো হয় আমি যেন পাত্তা না দিই বা সেই ঘ্রাণ কোথা থেকে আসছে সেটা খুঁজতে না যাই। এর ঠিক 3 দিন পরে আমি যা দেখলাম মনে পড়লে আমার গায়ের লোম এখনো দাঁড়িয়ে যায়। সেদিন রাত প্রায় 3টার দিকে আমার ঘুম ভেঙে যায়। তখন সজাগ হওয়ার পরেই আমি দেখলাম যে আমার রুমের পাশে ওয়াশরুমের দরজায় থেকে কেউ একজন উঠে ভেতরে দাঁড়ালো এবং অন্ধকার ঘরের মধ্যে আরো অন্ধকার দেখাচ্ছিল সেই জায়গাটা। জিনিসটা দেখতে পাচ্ছি খুব চিকন একটা ছায়ার মতো, মাথাটা চ্যাপ্টা, হাতগুলো মনে হচ্ছিল অনেক লম্বা। ওটা হাঁটতে হাঁটতে বিছানার বাম পাশে চলে আসে বাথরুম থেকে। ভয়ে আমার গলা শুকিয়ে যাচ্ছিল। তখন নিজেকে আমি সামলে নিয়ে ডান পাশে শুয়ে আয়াতুল কুরসি পড়ছি, সেই সাথে অন্যান্য দোয়াও আমি পড়তে লাগলাম। বাসায় এই কথাগুলো আমি কাউকে বলিনি। প্রতিদিন আমি শরীর বন্ধ করে ঘুমাতাম, তাই আমার কোনো সমস্যা হয় না। কিন্তু আমার ছোট বোন বলে যে রাতে কেউ যেন ওর চুল ধরে টান দেয়, এবং এটা প্রত্যেকদিন রাতে ঠিক যেই সময় আমি ঘ্রাণটা পেতাম, সেই সুগন্ধ পেতাম, ঠিক একই সময় আমার বোনের চুল ধরে কেউ টানত। সবাই বলে যে ওর চুল লম্বা তাই বালিশের নিচে থাকে, কিন্তু ও মানতে নারাজ। ও চিৎকার করে, কান্নাও করে। একবার এক কাজিন আমাদের বাসায় বেড়াতে আসলো, আমার বোনের সাথে ঘুমাতো। সেই রাতে আমার কাজিন চাচি চাচি বলে চিৎকার দেয়। ওর ডাকাডাকি শুনে সবাই সেখানে যায়। যাওয়ার পর বলে যে ওর সামনে থেকে একটা ছায়া ওর চুল ধরে টেনেছে। আমার কাজিন না ঘুমানো পর্যন্ত সবাই ওর পাশে বসে থাকতে হয়েছিল, কারণ সে কিছুতেই এই বাসায় থাকবে না বলছিল। এই বিষয়টা নিয়ে আমরা চিন্তিত হলাম, আর কোনো উপায় না পেয়ে শেষ পর্যন্ত আমরা বাসার অনেকগুলো সূরা আয়াতুল কুরসি প্রিন্ট করে লাগিয়ে দিলাম। এরপর থেকে আর তেমন কোনো সমস্যা হয়নি। এগুলো আমার বাসায় ঘটে যাওয়া একেবারে সত্য কিছু ঘটনা। ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন সাব্বির, ঘোড়াশাল থেকে লিখেছেন তিনি। অসংখ্য ধন্যবাদ যারা নিজের অভিজ্ঞতার কথা আমাদেরকে জানিয়েছেন ইমেইলের মাধ্যমে কিংবা আসসালামু আলাইকুম শফিন ভাই। ওয়ালাইকুম আসসালাম। আশা করি আপনি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমি তাশফি আফরিন, খুলনা থেকে আমার পরিবারের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা শেয়ার করছি। পড়ে শোনালে খুশি হব। জানি না যে এটা কতটা ভৌতিক, কিন্তু এটা একটা বাস্তব ঘটনা, যেটা আমি আমার আম্মুর কাছ থেকে শুনেছি। সময়টা 1995 সাল। আমি দুঃখিত, গ্রামের নামটি আমি বলতে পারছি না। আমাদের গ্রামে তখনও কোনো বিদ্যুৎ সংযোগ নেই। পেশায় আমার আব্বু একজন পিয়ন। তার সব চিঠি বিলি করে আসতে অনেকটা রাত হয়ে যেত। আর গ্রামের রাত 8টা মানে অনেক রাত। এখানে একটু কথা বলার মতো আছে। 1995 সাল, যারা এখন 30-40 বছর বয়সের মধ্যে আছেন তাদের কাছে খুব একটা পুরনো না। যারা আরও বয়স্ক তাদের কাছে তো আরোই খুব খুব সেদিনের কথা মনে হবে। কিন্তু অনেকটা সময় পেরিয়ে গেছে। 1995 সালেও কিন্তু তেমনভাবে মোবাইল ফোন, ইন্টারনেট কোনো কিছুই ছিল না। আর গ্রামে যেখানে তখন বিদ্যুৎই পৌঁছায়নি, সে সময়টা তো এসবের প্রশ্নই আসে না।
তো সেই সময়ে চিঠির একটা প্রচলন ছিল এবং রানার বা ডাক পিয়ন আমরা যেটাই বলি না কেন, তাদেরকে কিন্তু দেখা যেত যে গ্রামে একটা সাইকেলে করে চিঠি বিলি করছেন। তো তেমনটাই ছিলেন তাশফি আফরিন, যিনি আমাদেরকে ঘটনাটি পাঠিয়েছেন। তার বাবা বিয়ের ঠিক 18 বছর পরেও আমার আব্বু আম্মুর কোনো সন্তান হয়নি। এটা নিয়ে আব্বুকে অনেক কথা শুনতে হতো, গ্রামের লোকেরা অনেক কথা বলতো। একদিন আম্মু দুপুরে রান্না করছে, হঠাৎ কেউ একজন দরজার বাহির থেকে বলছে, মা খুব খিদা লাগছে, কিছু খেতে দিবি? আম্মু তখন বেড়া থেকে উকি মেরে দেখে যে একটা পাগল লোক। আম্মু ভিতর থেকে বলল যে, বাবা আপনি বসেন, ডাল আর করলা ভাজি আছে, হয়ে গেছে, মাছটা রান্না হলেই আমি খেতে দিচ্ছি আপনাকে। জবাবে লোকটা বলে যে, মারে আমি মাছ খাই না, যা আছে ওটাই দে। আম্মু তাকে ডাল আর করলা ভাজি দিয়ে বারান্দায় একটা কোণে খেতে দিল এবং খেতে খেতে এক পর্যায়ে লোকটা হাড়ির সব ভাত খেয়ে ফেলল। লোকটা বলল যে, মারে সব তো আমাকে দিয়ে দিলি, এখন তোরা খাবি কি? আম্মু বলল যে, সমস্যা নেই, আমাদের ঘরে চাল আছে, আমি আবার রান্না করে নিব। খাওয়া শেষে লোকটা এমন একটা কথা বলল যেটা শুনে আম্মু পুরো অবাক হয়ে গেল। সে বলল যে, বিয়ের এত বছর হয়ে গেছে, ঘরে কোনো সন্তান নেই। জবাবে আম্মু বলল যে, আল্লাহ দেয়নি, এখনো আমাদের কিছু করার নাই বাবা। পাগল লোকটা বলল যে, কাল ফজরের নামাজ পড়ে তোদের বাড়ির পেছনে কুল গাছের নিচে গিয়ে তুই আর তোর স্বামী দুজনে ঝাঁকি দিলে একটা কুল পড়বে, কুল অর্থাৎ বড়ই পড়বে, ওটা সূর্য ওঠার আগে দুজন ভাগ করে খাবে। আম্মু বলল যে, বাবা এখন তো কুলের সময় না, কুল কি করে পড়বে? লোকটা আম্মুকে ধমক দিয়ে বলল, এত প্রশ্ন করিস কেন, তোকে যা বলছি তাই কর, আর ছেলে হোক বা মেয়ে হোক 12 বছর পর্যন্ত চোখে চোখে রাখবি। এই বলে লোকটা হুড়মুড় করে বের হয়ে চলে গেল। আম্মু আবার রান্নার জন্য যখন হাঁড়ি নিয়ে বের হবে তখন দেখলো হাঁড়ির ভাত এবং কড়াইয়ের ভাজি কোনো কিছুই কমেনি, সব কিছুই আছে আবার আগের মতো। আম্মু দৌড়ে বাড়ির থেকে বের হয়ে এসে রাস্তায় দেখলো যে লোকটা কোথাও নেই। এটা কিভাবে সম্ভব? একজন লোক সব কিছু খেয়ে গেলেন এবং কথা হলো তার সাথে। এরপরে দেখছে যে হাঁড়ির ভাত তরকারি যেমনটা ছিল ঠিক তেমনটাই আছে। এরপরে আম্মু বুঝলো যে এটা অন্যরকম কিছু একটা ছিল। তিনি ভাবলেন যে হয়তো ফেরেশতা হবে। এমনটা ভাবার পরে তিনি যেটা করলেন যে সেই লোকের কথা মতো আব্বু আম্মু ফজরের নামাজ শেষ করে দুজনে সেই কুল গাছটার নিচে গেলেন এবং দুজনে ঝাঁকি দিলেন আর একটা বড় আকারের কুলও পড়ল। আব্বু বেশি অবাক হলেন যে এটা কিভাবে সম্ভব। তিনি এতক্ষণ যাবত আসলে বিশ্বাস করছিলেন না। এরপরে ঠিকই কিন্তু কোনো কিছু না ভেবে তারা সূর্য ওঠার আগে দুজনে ভাগ করে খেয়ে ফেললেন। তার কয়েক মাস পর আমাদের ঘর আলো করে একটা কন্যা সন্তান আসে। খুব আদরের থাকে, তার জন্য আব্বু আম্মু তার নাম দেয় আদুরি। আস্তে আস্তে বড় আব্বু হতে থাকে খুব চালাক প্রকৃতির, এজন্য তার কোমরে ঝুনঝুনি বেঁধে দেওয়া হয়। এখন সে যেখানেই যায় ঝুনঝুনা আওয়াজ হয়। আম্মুর খুঁজে পেতে আর সমস্যা হয় না, অর্থাৎ যেহেতু তিনি উল্লেখ করছেন যে বড় বোন অর্থাৎ যিনি ঘটনাটি পাঠিয়েছেন তার বড় বোন তিনি হচ্ছেন খুব চালাক প্রকৃতির থাকেন বাচ্চা সময়, এবং সেজন্য তার কোমরে ঝুনঝুনি বেঁধে দেওয়া হয় যাতে করে সে যেখানেই যাচ্ছে না কেন সেই শব্দটা আসছে। এটা কিন্তু গ্রামে প্রায় করা হতো আগে। আম্মুর খুঁজে পেতে তেমন একটা সমস্যা হয় না, আর গ্রামের অন্য বাচ্চাদের সাথে খেলাধুলা করে, তার জন্য আব্বু সেই কুল গাছের ডালে একটা দোলনা বেঁধে দেয়। আদুরি ওই দোলনাতে বাকি সঙ্গীদেরকে নিয়ে দোল খেলে। শাফিন ভাই বলতে বলতে ভুলে গেছি যে আমার বাড়িটার পেছনে একটা পুকুর ছিল, চারপাশে গাছ থাকায় পুকুরের পানিতে পাতা পড়ে যায় এবং পানির রংটা একেবারে কালো হয়ে গেছে। হঠাৎ একদিন দুপুরে টিপটিপ করে বৃষ্টি হচ্ছে, আদুরির সেই ঝুনঝুন ঝুনঝুন আওয়াজটা শোনা যাচ্ছে না। আম্মু মনে করছে হয়তো বা অন্য কারো বাড়িতে গেছে। সন্ধ্যা গড়িয়ে এলো, আদুরি আর বাসায় ফিরছে না। আম্মুর তখন চিন্তা শুরু হলো যে চিৎকার চেঁচামেচি করে এসে একদম গ্রামের লোক জড়ো করলো। সবাই এসে এরপরে পুকুরের
যখন কোথাও পেল না তখন পুকুরে জাল ফেলে, কিন্তু অনেক দেরি হয়ে গেছিল। পুকুর থেকে উদ্ধার করা হয় যে আদুরির লাশ। তখন আম্মু সন্তান সম্ভাবনা থাকার কারণে চিৎকার করে জ্ঞান হারিয়ে ফেলে। রাতে আব্বু এসে আদুরিকে বাড়ির পেছনের বাগানে কবর দেয়। ঘটনাটা এরপরও চলতে থাকে। কিছুদিন পর আম্মু রাতে ঘুমালে শুনতে পেত কে যেন উঠান থেকে গুটি গুটি পায়ে হাঁটছে, আর সেই ঝুনঝুন আওয়াজটাও আসছে। এমন কয়েকদিন শোনা যায়। তারপর আব্বুকে বলে যে, তুমি কি শুনছো? আমার মনে হচ্ছে আমাদের আদুরি বাইরে হাঁটে। আব্বু বলল যে, মেয়ের এমন মৃত্যু তুমি ভুলতে পারছো না, এজন্য এমনটা শুনছো। আম্মু এমনটা মনের ভুল মনে করে ঘুমিয়ে যায়। আব্বু একদিন চিঠি দিয়ে আসতে একটু বেশি রাত হয়ে গেছে। টর্চ লাইটের টিপ টিপ আলো নিয়ে বাড়ি ফিরছে। বাড়িতে ঢুকতেই দেখলো একটা আলোর ঝলক বারান্দা দিয়ে দৌড়ে বাগানের দিকে চলে গেল। আম্মু ভয় পাবে ভেবে আব্বু আর কোনো কিছু জানায়নি তাকে যে সে এমনটা দেখলো। বাড়িতে আসলো, দেখলো যে একটা আলোর ঝলক হুট করে বাড়ি থেকে বের হয়ে সে বাগানের দিকে গেল। ওই রাতে আব্বু প্রথম সেই ঝুনঝুন ঝুনঝুন আওয়াজটা শুনতে পায়। এরপর সেদিকে খেয়াল করতেই হঠাৎ একটা ঠক ঠক আওয়াজ শুনতে পায় দরজাতে। এটা শুনে আম্মুর ঘুম ভেঙে যায়। আব্বু ভাঙা গলায় বলে যে, কে ওখানে? দরজার ওপাশ থেকে কে যেন কাঁদো কাঁদো গলায় বলে যে, আব্বু আমি আদুরি। এটা শুনে আব্বু আম্মু দুজনই চমকে যায়। আব্বু দরজাটা খুলতেই দেখলো সেই একই রকমের একটা আলোর ঝলক। সেটা দৌড়ে বাগানের ভেতরে আদুরির কবরের কাছে গিয়ে মিটমিট করে নিভে গেল। আমাদের বাসার পাশে রতন কাকুদের বাসা। সে একদিন আব্বুকে ডেকে বলে, শাহজালাল, আমি প্রায় প্রতিদিন রাতেই যখন বাড়ির থেকে আসি আমি দেখি যে একটা আলো তোমার মেয়ের কবরের কাছে মিটমিট করে চলে। তোমরা কি মোমবাতি জ্বালাও কবরের কাছে? আব্বু কোনোভাবে তার কথাটা এড়িয়ে এলো। আমাদের বাসায় থেকে হাসপাতালে যেতে 1 ঘন্টার মতো সময় লাগে। রাতে প্রসব যন্ত্রণায় আম্মু কাতরাতে থাকে। আব্বু একটা ভ্যান ডেকে আম্মুকে নিয়ে হাসপাতালে যায়। রাত 3টার দিকে আবারও আরেকটা কন্যা সন্তানের আগমন ঘটে। আব্বু যখন বাসায় বিভিন্ন জিনিস নিতে আসে তখন দেখে যে কেউ একজন অপেক্ষা করছে। মনে খুশি কিন্তু অনেকটা অভিমান নিয়ে আব্বু এরকমটা দেখলো। আব্বু ঢুকতেই ছায়াটা দৌড়ে পালায়। এর কয়েকদিন পরে যখন আম্মু বাসায় আসে, আম্মু অনেক সময় লক্ষ্য করতো যে বাচ্চাটা জানলার দিকে তাকিয়ে কারোর সাথে খেলছে, হাসছে। এটা আব্বুকে জানালে আব্বু বলে যে আমাদের আদুরি ওর বোনের কোনো ক্ষতি করবে না। একদিন আম্মু রোদে বসে আছে, হঠাৎ সেই পাগল লোকটা আবার বাসায় আসে। আম্মু তাকে দেখে কথা বলার জন্য ভাষা হারিয়ে ফেলে। লোকটা আম্মুকে ধমক দিয়ে বলে, তোকে যাওয়ার কথা আগে বলছি, 12 বছর পর্যন্ত চোখে চোখে রাখতেও পারলি না। আম্মুর চোখ থেকে অধর পানি ঝরতে থাকে, কিন্তু কোনো কিছু বলার থাকে না। পরে পাগল লোকটা বলে যে ওর জানাজাতে কোনো কিছু ভুল ছিল, আবার খতমে জানাজা পড়াই দিয়ে ওর আত্মাকে মুক্তি দে বলে লোকটা চলে গেল। পরে আব্বু হুজুর ডেকে আবার আদুরের জানাজা পড়ান। তারপর থেকে আর এমন শব্দ শোনা যায়নি। জানি না কতটুকু গুছিয়ে লিখতে পেরেছে, কিন্তু ঘটনাটি আমার পরিবারের আর আমি পরে জন্ম নেয়া সেই ছোট্ট মেয়ে পড়ে শোনালে খুশি হব। আম্মু ঘটনাগুলো যখন বলছিলেন তখন তিনি বারবার কেঁদে ফেলছিলেন। ঘটনাটি পাঠিয়েছেন আমাদেরকে তাশফি আফরিন, খুলনা থেকে। সত্যি খুব অন্যরকম একটা ঘটনা। তাশফিকে অনেক ধন্যবাদ তার পরিবারের সাথে ঘটে যাওয়া এই অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করবার জন্য। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আমি সাইফ রাতুল, লিখছি মুন্সিগঞ্জ থেকে। 1 মাস আগে আমার এক আত্মীয়ের কাছ থেকে শোনা একটা ঘটনা আজকে শেয়ার করতে যাচ্ছি। আত্মীয় গত মাসে আমাদের এখানে বেড়াতে এসেছিলেন এবং
তখন তিনি আমার দাদার সঙ্গে ঘটা এই ঘটনাটি বলেন। বলে রাখা ভালো, আমার সেই আত্মীয় মুন্সিগঞ্জেই থাকেন এবং এটি তাদের এলাকায় অনেক বিখ্যাত একটা ঘটনা। ঘটনাটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। বেশ অনেক বছর আগের কথা। আমার দাদার নাম ছিল আলী মিয়া এবং তিনি পেশায় একজন কৃষক ছিলেন। মধ্যবয়সী লোক, ভীষণ সাহসী। একবার তার ফসল মাঠে পাখিদের ভীষণ উপদ্রব হলো। এক পর্যায়ে তিনি বিরক্ত হন এবং সিদ্ধান্ত নিলেন যে মাঠে একটা কাকতাড়ুয়া দাঁড় করিয়ে দেবেন। যেমন ভাবা ঠিক তেমনটাই কাজ করে ফেললেন। তিনি একটা ঘর থেকে পুরনো একটা শার্ট, লুঙ্গি এবং আরও কিছু প্রয়োজনীয় উপকরণ নিয়ে বানিয়ে ফেললেন বেশ লম্বা চওড়া একটা কাকতাড়ুয়া। পরদিন সেটা মাঠে নিয়ে বসিয়ে দিলেন। ভালো ফলও পেলেন এটা করে, কিন্তু তিনি তখনও জানতেন না যে এই কাকতাড়ুয়াটা তার জন্য একসময় বিশাল ভয় হয়ে দাঁড়াবে। অর্থাৎ তিনি কৃষক ছিলেন এবং তার ফসলের ক্ষেতে যেটা হয় যে ফসলের মাঠগুলোতে পাখিরা এসে সব ফসল খেয়ে ফেলে অনেক ক্ষেত্রে। তো এজন্য কাকতাড়ুয়া দাঁড় করানো হয় যাতে কোনো পাখি এসে ফসল না খায়। তারা মনে করে যে এখানে কেউ একজন আছে দেখাশোনা করার জন্য। তিনি বাড়ির থেকে কিছু পুরনো জামা কাপড় নিয়ে একটা কাকতাড়ুয়া বানালেন। পরদিন সেটা মাঠে বসিয়ে দিলেন। ভালো ফল পেলেন। প্রথম 7 দিন সব কিছু একেবারে স্বাভাবিক ছিল। ঘটনা ঘটল 8ম দিন রাতে। তিনি এমনিতে প্রতিদিন ভোরে মাঠে গেলেও ওই দিন ফজরের আগেই ঘর থেকে উঠে মাঠের উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন। মাঠের সেচ এবং নালা কাটা অনেক কাজ ছিল, তাই তিনি আগে ভাগে কাজে নেমে পড়তে চেয়েছিলেন। তিনি এরকম জলদি বেরিয়ে পড়লেন এই কারণেই গভীর রাতে সেই গ্রাম্য পথ পাড়ি দিয়ে একটা সময় তিনি মাঠে পৌঁছালেন। আকাশে তখনও চাঁদ ছিল এবং সে চাঁদের আলো মাঠে একেবারে চকচকে পরিষ্কার দেখা যাচ্ছিল। হঠাৎ মাঠের একটা কোনায় চোখ পড়তেই তিনি অদ্ভুত একটা জিনিস লক্ষ্য করলেন। তিনি দেখতে পেলেন যে বেশ দূরে তার মাঠের প্রায় একেবারে শেষ দিকে, অর্থাৎ শেষ প্রান্তে কেউ একজন দৌড়াচ্ছে। চোর ভেবে তিনি তার রাস্তার ঢাল বেয়ে তাড়াতাড়ি করে নামলেন এবং কিছুটা সামনে এগিয়ে গিয়ে ভালো মতো ব্যাপারটা খেয়াল করলেন। কিন্তু কিছুক্ষণ তাকিয়ে থাকার পর তিনি বুঝতে পারলেন যে ওই লোকটা একটা নির্দিষ্ট জায়গার ভেতরে গোল করে দৌড়াচ্ছে। এবার লোকটা বেশ লম্বা। তখন তিনি আরও একটু সামনে গিয়ে ব্যাপারটা কী হচ্ছে সেটা দেখার চেষ্টা করলেন। আর একটু কাছে যাওয়ার পর তিনি দেখতে পেলেন যেটা তিনি একেবারেই ভাবতে পারেননি। তিনি দেখলেন এটা কোনো মানুষ নয়, এটা সেই কাকতাড়ুয়া। তার নিজের হাতে বানানো সেই কাকতাড়ুয়া, সেটা একরকম বাতাসে ভেসে ওই জায়গাতে গোল হয়ে ঘুরে বেড়াচ্ছে। তিনি তখন আর ওখানে দাঁড়িয়ে থাকতে সাহস পেলেন না। দ্রুত পেছন দিকে হাঁটা শুরু করলেন। মাঠের যে জায়গায় তিনি কাকতাড়ুয়া দাঁড় করিয়ে রেখেছিলেন ওই জায়গাতে চোখ পড়লেও তিনি দেখলেন যে ওখানে কাকতাড়ুয়া নেই। ভয় এবার আরো বেশি পরিমাণে কাঁপতে লাগলেন উনি। তিনি একরকম দৌড়াতে শুরু করলেন বাড়ির দিকে। বাড়িতে ফেরার পর স্ত্রী এত জলদি ফিরে আসার কারণ জানতে চাইলে তিনি বললেন, শরীরটা হঠাৎ খুব খারাপ হয়ে যাওয়ায় ফিরে এলাম, সকালে মাঠে যাব। সকাল হওয়ার পর তিনি মাঠে গেলেন এবং কাকতাড়ুয়ার জায়গাটিকে ঠিকঠাক জায়গা আবিষ্কার করলেন। অর্থাৎ কাকতাড়ুয়াটাকে আবার ওই একই জায়গায় তিনি পেলেন। ওই রাতের ঘটনা তিনি আর তার বন্ধুদের কাছে শেয়ার করলো। সবাই শুনে বন্ধুগণ বলল যে তোর চোখের ভুল, হঠাৎ করে এত রাতে ঘুম ভেঙে এমনটা মাঠে উঠে আসার উচিত হয়নি। বন্ধুদের কথা উনি মেনে নিলেন, কিন্তু তবু ওনার মনে কোথাও একটা গন্ডগোল রয়ে গেল। পরের 2 দিনের স্বাভাবিকভাবে তিনি মাঠে গেলেন এবং তার অদ্ভুত কিছু আর চোখে পড়ল না। তাছাড়া ভোরের সময়টা আশেপাশের প্রায় মাঠের সব দিকে লোক চলে আসে, তাই অদ্ভুত কিছুর অভিজ্ঞতা সম্ভাবনা এমনি কম। এদিকে 2 দিন পার হয়ে গেলেও তিনি ওই রাতের ব্যাপারটা কোনোভাবেই মাথা থেকে দূর করতে পারছিলেন না। যদি তিনি সে রাতে ভুল দেখে থাকেন, তবু সেটা তিনি দেখেছেন যেভাবেই হোক, তাই তিনি সিদ্ধান্ত নিলেন তিনি আবারও ওরকম রাতেই মাঠে যাবেন। এবং এই গন্ডগোল নিয়ে তিনি আর থাকতে পারছেন না। দিনে দুপুরে এখন কাকতাড়ুয়ার দিকে তাকালে তার কেমন যেন লাগে।
পরের দিন রাতে তিনি দ্রুত ঘুমিয়ে পড়েন। তিনি ঘুমানোর আগে স্ত্রীকে বলে রাখেন যে ফজরের আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে যেন আমাকে ডেকে দেওয়া হয়। ওই রাতে তার ঘুম আপনা আপনি ভেঙে যায়। তিনি আর দেরি না করে বেরিয়ে পড়েন। একটা হারিকেন আর তার যন্ত্রের ব্যাগটা নিয়ে তিনি মাঠে পৌঁছালেন। সেদিনও আকাশে চাঁদ ছিল, ওই চাঁদের আলোয় ঝকঝকে পরিষ্কার পুরো মাঠটা দেখা যাচ্ছে। তিনি চোখ বুলিয়ে নিলেন, সব কিছু স্বাভাবিক, তার কাকতাড়ুয়া ঠিক জায়গাতেই আছে, শুধু বাতাসে একটু দুলছে। তার মনে আর কোনো ভয় রইল না। তিনি কাজে নেমে পড়লেন। তখন কত রাত, ফজরের আর কতটা সময় বাকি সেটা জানা নেই। তিনি এক মনে কাজ করে চলেছেন। হঠাৎ একটা আওয়াজ তার কানে এসে ধাক্কা খায়। কিছু একটা নড়ার আওয়াজ। আওয়াজটা পেছন দিক থেকে আসছে। তিনি পেছনে ঘুরে তাকালেন এবং স্বাভাবিকভাবে কাকতাড়ুয়ার দিকে তার চোখ চলে যায়। অস্বাভাবিক কিছুই খুঁজে পেলেন না। তিনি মনে করলেন যে মনের ভুল শুনেছেন, অথবা ইঁদুরের আওয়াজ হবে। ফসলের মাঠে কিন্তু ইঁদুর থাকে প্রচুর পরিমাণে। তিনি আবার কাজে মনোযোগ দিলেন। ঠিক তখনই আবার সেই শব্দটা, যেন কিছু একটা নড়ে উঠল। ঘুরে তিনি আবারও কাকতাড়ুয়ার দিকেই তাকালেন। এবার তিনি দেখলেন কাকতাড়ুয়া একটু অন্যদিকে ঘুরে আছে। বাতাসে ঘুরেছে এমনটা তিনি ভাবলেন, এবং নিজেকে তিনি খুব ভালো করেই জানতেন যে এই হালকা বাতাসে হঠাৎ কাকতাড়ুয়া ঘুরে যাবার কথা নেই, কারণ সেটা তিনি খুব শক্ত করে বেঁধে রেখেছেন। তবু এই শান্ত নাটক আঁকড়ে ধরে তিনি সময়টা পার করতে চাচ্ছিলেন। অর্থাৎ তিনি খারাপ কোনো কিছু ভাবতে চাচ্ছিলেন না। সামনে ঘুরে আবারও তিনি তার কাজের দিকে মনোযোগ দিতে চেষ্টা করলেন, কিন্তু না, তার আর মাঠের দিকে মন ভালো লাগছে না। তিনি ভাবছেন যে তিনি বাসায় চলে যাবেন, কারণ তিনি কোনো একটা অস্বস্তি বোধ করছিলেন। ঠিক তখনই সেই শব্দটা আবার ফিরে আসলে। সেই শব্দ চলল বেশ কিছুক্ষণ ধরে। যখন শব্দটা চলছিল তখন তিনি সামনের দিকে, অর্থাৎ ঠক ঠক করে একটা শব্দ চলছিল, তখন তিনি সামনের দিকে মাটিতে চাঁদের আলোয় দেখতে পেলেন কাকতাড়ুয়ার ছায়াটা আস্তে আস্তে বেশ বড় আকার ধারণ করেছে, যেন সেটা কাছে আসছে এবং ওর বুকের ভেতরে কেমন জানি একটা কামড় দিয়ে উঠল। নিজেকে বোঝাতে চাচ্ছিলেন যে না, আমি অবশ্যই আমি ভুল দেখছি, কিন্তু না, তিনি তার পেছনে কারোর দাঁড়ানোর একটা অনুভূতি পেলেন। মনের সব শক্তি সঞ্চার করে তিনি পেছনের দিকে ফিরলেন আর দেখলেন তার পেছনে নিজ হাতে বানানো কাকতাড়ুয়াটা। ভয়ে একেবারে পুরোপুরি গ্রাস করে ফেলল তাকে। মনে হতে লাগলো এই বুঝি কলজাটা গলা দিয়ে বের হয়ে আসবে। কোনো রকমে তিনি উঠে দাঁড়িয়ে দৌড়তে শুরু করলেন। দৌড়াচ্ছেন তিনি জানেন না, কতক্ষণ দৌড়েছিলেন তা ওনার খেয়াল নেই। শুধু খেয়াল ছিল যে জ্ঞান হারানোর আগে ফজরের আজানের মতো ধ্বনি তিনি পাচ্ছিলেন। জ্ঞান ফেরার পর তিনি নিজেকে বিছানায় দেখলেন। সবাই তাকে জানতে চাইল যে রাতে কি হয়েছিল। তিনি এটা সবাইকে বললেন। পরের দিন হুজুরের শরণাপন্ন হলেন এবং হুজুর বললেন, এই কাকতাড়ুয়া যে বানিয়েছিলেন সে কাপড় কোথা থেকে নিয়েছিলেন? উত্তরে আলী মিয়া বলেন যে সবই আমার, কিন্তু শুধু শার্টটা আমি বন্যার পানিতে ভেসে আসা কাদাযুক্ত স্থানে পেয়েছিলাম। তখন হুজুর বললেন, হয়তোবা ওই শার্টটা কোনো একটা মৃতদেহের ছিল। এরপর থেকে হুজুর কিছু পানি পড়া দিলেন এবং একটা তাবিজ রাখতে বললেন। ধানের ক্ষেতেও একটা তাবিজ রাখতে বললেন। এরপর থেকে আর তার সাথে এমন কোনো সমস্যা হয়নি। ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন রাতুল, মুন্সিগঞ্জ থেকে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আমি আজকে যে ঘটনাটি শেয়ার করব সেটি বাস্তব এবং স্বপ্নের সংমিশ্রণে ঘটা, যা আমি, আমার চাচাতো ভাই মোতালেব এবং আমার চাচা আনিস, আমাদের 3 জনের সাথে ঘটা। সময়টা 2005 সাল। তখন আমার এসএসসি পরীক্ষা চলছিল। ইংলিশ পরীক্ষার আগের দিন রাত 10টায় ইংলিশ বই রিভিশন দিয়ে আমি ঘুমাতে প্রস্তুতি নিচ্ছিলাম। এমন সময় আমার চাচা এবং চাচাতো ভাই আমাদের রুমে আসে। আমাকে একটা খারাপ কাজ হাসিলের জন্য তাদের সাথে যেতে বলে। খারাপ ভালো তখন খুব একটা বুঝতাম না, তো আমিও রাজি হয়ে যাই।
আমরা তিনজন প্রায় সমবয়সী, 17-18 বছরের যুবক। রাত তখন 10:30 বাজে। একেবারে খুটখুটে অন্ধকার। তিনজনের সাথে একটা ম্যাচ লাইট নিয়ে আমরা রওনা দিলাম। আমাদের গন্তব্যস্থান আমাদের বাড়ি থেকে প্রায় আমাদের 1 মাইল দূরে অবস্থান করছে। যাত্রাপথে আমাদেরকে যেতে হবে খোলা মাঠ, আঁকাবাঁকা রাস্তা, আবার কখনো আছে জঙ্গল, আবার কখনো আছে পুরাতন কবরস্থান। তখন আমাদের মনে কেন যেন একটু ভয় কাজ করেনি। এখন সে রাস্তার কথা মনে পড়লেও আমার শরীরের লোম দাঁড়িয়ে যায়। আমরা তিনজন গল্প করছিলাম এবং একটা বিড়ি টানতে টানতে আমরা সেই বিস্তীর্ণ খোলা মাঠ ভেতর দিয়ে হেঁটে যাচ্ছি। ঝিঝি পোকার ডাক, পূর্ণ গভীর জঙ্গল, ইটের বেড়া দেয়া নিস্তব্ধ কবরস্থান। আমরা গন্তব্যস্থানে পৌঁছালাম। গন্তব্যস্থানটা ছিল একটা গভীর জঙ্গল। আমি আমার চাচাতো ভাইকে জঙ্গলের ভেতর দাঁড় করিয়ে রেখে আমরা যে কাজ করতে আসলাম সেই কাজ করার জন্য তিনি করতে গেলেন, আর আমরা ঘন জঙ্গলে অপেক্ষা করতে লাগলাম। এই জায়গাটা যে কতটুকু ভয়ঙ্কর তা বলে বোঝানো যাবে না। ওই সময় কেন জানি আমরা দুইজন একটু ভয় পাইনি। নির্ভয় বলতে গেলে ভয় বলতে যে কিছু আছে আমাদের সেটা মনেই নেই। যাই হোক, প্রায় 1 ঘন্টা পর চাচা ফেরত আসলেন, বললেন যে কাজটা হবে না, যার ফলে আমরা ফিরে আসি। ফিরে এসে আমি ঘুমাতে যাই এবং স্বপ্নে দেখি আমরা ওই খারাপ কাজটা করে ফেলেছি, যার ফলে আমাদের তিনজনকে সাপে কাটে এবং আমরা মারা যাই। আমরা যে জঙ্গলে গিয়েছিলাম সেই স্থানে একটা পুরনো কবরস্থান, যা আমরা রাতের অন্ধকারে দেখতে পাইনি। আমাদের তিনজনের 3টা লাশ কবরস্থানের উপরে পড়ে আছে এবং খারাপ কাজটা করার জন্য যে উপকরণ নিয়েছিলাম তা আমাদের লাশের পাশেই পড়ে আছে। এবং ওই দিন ঘুমের মধ্যে মারা যাওয়ার মতো যন্ত্রণা অনুভব করছিলাম আমি। এক পর্যায়ে রাতের শেষে ভোর হলো এবং লাশগুলো জঙ্গলের কবরস্থান হতে রাস্তার পাশে একটা বড় কবরস্থানের পাশে পড়ে রইল। সকালে লোকজন রাস্তা দিয়ে যাচ্ছে আর বলছে এই খারাপ ছেলেগুলো মারা গেছে, ভালোই হয়েছে। কেউ আমাদের কাছে আসছে না, এমনকি আমাদের বাবা মা কেউ আসছে না। আমাদের মৃত্যুর পর পাপী মানুষ যেমন মৃত্যুর যন্ত্রণা পায়, আমরা তার চেয়ে বেশি যন্ত্রণা অনুভব করছিলাম। আমরা আল্লাহর কাছে ক্ষমা করুণা ভিক্ষা করছিলাম। আমাদের কান্না চিৎকারে সবাই বিরক্ত হয়ে পড়ছিল। এমনকি আমরা স্বপ্নে দেখছিলাম, আমি স্বপ্নে দেখছিলাম, আমারও বিরক্ত লাগছে। আমরা তিনজন মনে প্রাণে চাচ্ছি যে যেভাবেই পারুক আমাদের যেন কেউ মাটি চাপা দিয়ে দেয়, যেন আমাদের তাতেই শান্তি। অনেক মানুষ আমাদের চারপাশে দাঁড়িয়ে আছে, কেউ আমাদের সাহায্য করছে না। 1 কিলোমিটার দূরে মা বাবা কান্নাকাটি দেখতে পাচ্ছি, তারা তাদের সন্তানদের কথা চিন্তা করে আছে, কিন্তু এদিকে আসছে না। সকাল গড়িয়ে দুপুর হয়ে যাচ্ছে, দুপুরের সময় আমরা দেখতে পাচ্ছি আমাদের কেউ কবর দিচ্ছে না। আমাদের কাছে মনে হলো আমাদের কবর দিলে আমাদের সবাই এই আযাব হতে মুক্তি পাব। এক সময় আমরা নিরাশ হয়ে পড়লাম। আস্তে আস্তে আমাদের উপরে চলমান আযাব আরো বাড়তে লাগলো। আস্তে আস্তে আমাদের শরীরে পোকা জন্ম দিতে লাগলো। কোদাল দিয়ে মাটি কাটলে যেমন মাটির আঘাত লাগে, ঠিক তেমনি আমাদের শরীরে আঘাত লাগে। আমাদের চামড়া শুকিয়ে আসে, শরীরটা একেবারে কঙ্কাল হয়ে গেল, কিন্তু আত্মাটা দেহ থেকে যাচ্ছে না। এইভাবে আমরা বছরের পর বছর কবরের আযাব সহ্য করতে লাগলাম। হঠাৎ করে একদিন আমরা দেখলাম যে 4 জন অপরিচিত লোক আমাদের দিকে আসছে। তাদের সবার পরনে একই রকমের পাঞ্জাবি এবং পাগড়ি পরা। তারা আমাদের কাছে আসছিল, জানাজা পড়ালো আমাদেরকে, যার যার কবরে আলাদাভাবে কবর দিল। ঠিক এমন সময় আমার ঘুম ভাঙল। ঘুম ভাঙার পরে আমি দেখলাম যে আমি আমার বাড়ির উঠোনের এক কোনায় পড়ে আছি। আমি সাথে সাথে সেখান থেকে উঠে দৌড়তে লাগলাম। দেখলাম আমার চাচাতো ভাই, সেও আমার দিকে একইভাবে দৌড়ে আসছে।
আমি তাকে বললাম যে আমি এখানে কেন? সে বলল আমরা তো তোকে খুঁজছি। আর আমিও একটু আগেই ঘুম থেকে উঠলাম। আমি বললাম যে আমি একটা খারাপ স্বপ্ন দেখেছি। সে বলল আমিও একটা খারাপ স্বপ্ন দেখেছি। স্বপ্নের কথা বললাম, তারপর সে বলল যে কসম আমিও এই একই স্বপ্ন দেখেছি। কিন্তু আমার চাচা ওই স্বপ্ন দেখেননি। ১৩ বছর আগে ওই স্বপ্নের কথা মনে হলে এখনও আমার অনেক ভয় লাগে। আমি জানি না যে কেন এমনটা দেখেছিলাম আর কিভাবেই আমি বিছানা থেকে আমাদের উঠোনের কোনায় গিয়ে পড়েছিলাম। তবে আমার মনে হয় মানুষ যেমন চায় না কোনো খারাপ অশরীরই তার দিকে আসুক, ঠিক তেমনি করে ভালো অশরীররা হয়তো চায় না কোনো খারাপ মানুষ তার এলাকায় আসুক। আমরা মনে হয় খারাপ কাজ করতে ভালো জিনেদের এলাকায় চলে গিয়েছিলাম। এটাই আমার ধারণা। ভালো লাগলে অবশ্যই পড়ে শোনাবেন শাফিন ভাই। ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন, নাম উল্লেখ করেননি। অনেক অনেক ধন্যবাদ ঘটনাটা শেয়ার করার জন্য। আসসালামু আলাইকুম শাফিন ভাই। ওয়ালাইকুম আসসালাম। আমি ভূত নাইটের একজন নিয়মিত শ্রোতা। প্রতি শুক্রবারই আপনার এই অনুষ্ঠান শোনার জন্য অপেক্ষা করে থাকি। এক সপ্তাহ পর যখন আপনাদের অনুষ্ঠান শুনি তখন খুব ভালো লাগে। মূল ঘটনায় চলে আসি। ঘটনাটি আমার এক মামির সাথে ঘটেছে। বছর 10 আগে আমার মামা মারা গিয়েছে। আমার মামি তার এক ছেলে এবং এক মেয়েকে নিয়ে থাকে। তো তাদের বাসায় অশরীরের অস্তিত্ব আছে সেটা মামির ধারণা। প্রায় রাত হলেই তাদের সাথে ঘটত নানা ধরনের ভৌতিক ঘটনা। যেমন মামির মেয়ে যখন রাত 1:30-2টার দিকে পড়াশোনা করে ঘুমোতে যেত, তখন তার মনে হতো তার আশেপাশে কেউ অসংখ্য কাগজ নিয়ে ছিঁড়ছে। বর্ষার সময় একদিন বৃষ্টি হচ্ছিল, তো মামির মেয়ে কোচিং গিয়েছিল, কিন্তু বাসায় শুধু মামি এবং মামির ছেলে। তারা রুমে বসে টিভি দেখছিল। হঠাৎ করে তারা খেয়াল করলো যে তাদের বাহিরের বাথরুমে কেউ যেন সুইচ অন করে ঢুকলো এবং কিছুক্ষণ পরে আবার সুইচ বন্ধ করে বের হয়ে আসলো একটা কালো ছায়া। কিন্তু এটার কোনো উত্তর তারা পেলেন না যে এটা কে হতে পারে। এই ঘটনার পরে তারা প্রচণ্ড ভয় পেয়ে যায়। তারপর একদিন মামি রান্নাঘরে রান্না করছিল। তাদের উপরের ফ্ল্যাটে তখন কেউ ছিল না। উপরের ফ্ল্যাটে যারা থাকতো তারা মামিদেরকে চাবি দিয়ে বাইরে গিয়েছিল। কিন্তু মামিরা স্পষ্ট শুনতে পাচ্ছিলেন যে উপরের ফ্ল্যাটে অসংখ্য মানুষ কথা বললে, অনেকটা বিয়ে বাড়ির আয়োজন করলে যেমনটা মানুষের গমগমের শব্দ হয়, ঠিক তেমন শব্দ হচ্ছে উপরতলা থেকে। উপরের ফ্ল্যাটে কেউ চেয়ার টানাটানি করছে, কেউ কথা বলছে, কেউ এটা ওটা বেড়ে দিচ্ছে, এমন শব্দ। এটার পরে মামি প্রচণ্ড ভয় পেলেন। তারপরও তিনি দেখতে যাচ্ছিলেন যে উপরের ফ্ল্যাটে কি চোর ঢুকে গেল নাকি। তাহলে যেহেতু চাবিটা উপরের ফ্ল্যাটের যারা থাকতেন তারা তাদের কাছে দিয়ে গিয়েছিলেন একটা দায়িত্বস্বরূপ। তখন মামি এবং মামির ছেলে ফ্ল্যাটে গিয়ে দেখলো যে সব কিছুই ঠিকঠাক আছে, কিন্তু তারা বুঝতে পারছিল না যে উপর থেকে এত শব্দ, এত মানুষের শব্দ কোত্থেকে আসছিল। এরপরে গভীর রাতে প্রায় তারা শুনতে পেত কেউ যেন কোনো ছুরি বা দা বটি ধার দিচ্ছে। কিন্তু এত গভীর রাতে এগুলো তো ধার দেওয়ার কথা না, এগুলো ধার দেওয়ার জন্য লোক লাগে। তারা এত রাতে কোত্থেকে আসবে। মামি প্রায় স্বপ্ন দেখত যে রাতে তাদের ঘরের একটা কোনায় একজন লম্বা মানুষ দাঁড়িয়ে আছে। তাদের দিকে তাকিয়ে হাসে সেই মানুষটা, একেবারে কান পর্যন্ত টেনে হাসে। এটা দেখে মামি প্রায় চিৎকার দিয়ে উঠে যেত। আবার বাড়িওয়ালাদের সাথে এই ঘটনাগুলো তারপর তিনি শেয়ার করলেন। বাড়িওয়ালারা বলেন যে এসব দৃশ্য শুধু তারা না, এগুলো তাদের বিল্ডিংয়ের সব ভাড়াটি অনুভব করেন, কিন্তু কারো কোনো ক্ষতি হয় না। তারপর থেকে পরে মামির কাছ থেকে জানা যায় যে তাদের পাশের ফ্ল্যাটে একজন ভদ্র মহিলা থাকতেন। তিনি প্রায় রাতেই স্বপ্নে দেখতেন যে তিনি শুয়ে আছেন এবং কেউ যেন তার চোখের সামনে একটা ফাঁসির দড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। যে ব্যক্তি দাঁড়িয়ে থাকতো তার চেহারাটা ভীষণ বিভৎস। একজন মানুষের মুখে যখন অনেকগুলো গুলি করা হয় ঠিক সেরকম একটা চেহারা। সেই মহিলার স্বপ্নে না, বাস্তবেও এরকম একবার দেখে ফেলেছেন। এত কিছুর পরে ওই মহিলাটা প্রায়
পাগলের মতো হয়ে গিয়েছিল। এজন্য তারা ওই বাসা ছাড়তে বাধ্য হয়েছিল। তো মামিদের এলাকার একজন হুজুরকে তারা ডাকেন। হুজুর বিল্ডিংয়ে ঢোকার আগেই একটা অন্যরকম আবহাওয়া সেটা বুঝতে পারছিলেন। তার কাছে মনে হয়েছিল বাহিরের পরিবেশের আবহাওয়া থেকে এই বিল্ডিংয়ের ভেতরের আবহাওয়া অনেকটা গরম, এবং তিনি পুরো বিল্ডিংটা পর্যবেক্ষণ করে যেটা বললেন সেটা সত্যি বাড়িওয়ালা এবং মামির জন্য অন্যরকম ছিল। তিনি বললেন যে এই বিল্ডিংয়ে কোনো একটি অশরীরী শক্তি না, অসংখ্য অশরীরী শক্তি আছে। তো তিনি আরেকজন বড় হুজুর মিলে পুরো বিল্ডিং বাধাই করে দেন এবং একটা নির্দিষ্ট সময় বলে দেন যে এই সময়ের মধ্যে এই বিল্ডিংয়ে কোনো অশরীরী শক্তি কাজ করবে না। এবং তারা বিল্ডিংয়ের মেইন দরজায় গরুর কিছু দাঁত, চামড়ার টুকরো এবং একটা নিম পাতার ডাল ঝুলিয়ে দেন। এগুলো রাখলে নাকি অশরীরী এই বিল্ডিংয়ে প্রবেশ করতে পারবে না। বিশ্বাস করেন ভাই, আমি নিজে গিয়েও সেগুলো দেখেছি, এমনকি সেগুলো সেখানেই আছে। তো এখন পর্যন্ত সৃষ্টিকর্তার অশেষ কৃপায় অনেক ভালো আছেন সেই বাসার সবাই। তাদের জন্য দোয়া করবেন। এটাই ছিল আমার ঘটনা। জীবনে প্রথমবার লিখছি, কিন্তু সত্য ঘটনাটি না লিখে পারলাম না। আমি আমার সবটুকু চেষ্টা করলাম। কোনো ভুল হলে দেখবেন। আমি যদিও দেখিনি, কিন্তু সেই বাড়ির প্রত্যেকের অসহায় মুখ এই ঘটনার পর সেটা আমি দেখেছি, এবং তারা প্রত্যেকেই যখন কথা হতো সবাই বলতো যে তারা এভাবে আর বাঁচতে পারছেন না। এরপর থেকে আসলে আমি বিশ্বাস করি যে আমাদের চারপাশে এমন ঘটনা আছে যেগুলো আমাদের অজান্তেই ঘটে বা আমরা বুঝতে পারি না। ভালো লাগলে পড়ে শোনাবেন। ঘটনাটি পরখ করে দেখার সুযোগ আছে। ভূত নাইটকে অসংখ্য ধন্যবাদ যে প্রতি শুক্রবার আমাদেরকে এত ভালো ভালো ঘটনা শোনার সুযোগ করে দেন। ভূত নাইটের জন্য অনেক শুভকামনা রইল। ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তিনিও তার নাম উল্লেখ করেননি বা নামটা উচ্চ রাখতে আমাদেরকে অনুরোধ করেছেন। অনেক অনেক ধন্যবাদ। এই ঘটনায় আমরা যেমনটা দেখলাম যে একটা বাড়িতে অনেকগুলো অশরীরী আছে, এমনটা কিন্তু অনেক সময় হয়ে থাকে যে এই জায়গাগুলোতে তারা বাসস্থান করে তোলে, সেখানটায় তারা ব্যাপক পরিমাণে থাকে এবং অনেক মানুষ থাকলেও তারা কিন্তু সেখানে একরকম তাদের জায়গাটাকে ধরে রাখার চেষ্টা করে। তো পরবর্তীতে মানুষের সাথে আসলে অনেক সময় পেরে ওঠা হয় না, কারণ মানুষ আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব আমরা জানি। তো এরকম ঘটনা আসলে অনেক জায়গাতেই ঘটে। আগের দিনগুলোতে যেমন গ্রামে ফাঁকা জায়গা, বিস্তীর্ণ মাঠ কিংবা একেবারে নির্জন নদী, এরকম জায়গাগুলোতে বেশিরভাগ সময় অশরীরী নিয়ে ঘটনাগুলো ঘটতো। এখন কিন্তু অনেক সময় অনেক জায়গায় শোনা যায় যে বহুতল ভবনগুলোতে, বিশেষ করে অনেকদিন ধরে পরিত্যক্ত থাকলে সেই দালান কোঠাগুলোতে, এবং অনেক ঘটনা শুনেছি যে বাইরের অনেক দেশ, সেখানে অনেক বড় বড় দালান, তার উপরে ওই ঘটনাগুলো ঘটছে। এলিসা আহমেদ ঘটনা আপনাদের সাথে শেয়ার করেছিলাম, যে একজন কানাডার স্টুডেন্ট, তার সাথে কিভাবে 10 তলার উপরে লিফটে একটা ঘটনা ঘটেছিল। ইউটিউব থেকে আপনারা হয়তো দেখে ফেলতে পারবেন তার শেষ জীবনে, মানে তিনি যখন বেঁচে ছিলেন তখন পর্যন্ত আসলে একেবারে শূন্য কিছুর সাথে সে কথা বলছিল, তার সামনে কোনো কিছু দেখা যাচ্ছে না, অথচ লিফটের ভেতরে থেকে সে কারোর সাথে কথা বলছে, কাউকে সাইড দিচ্ছে, জায়গা করে দিচ্ছে। এরপরেই আসলে তাকে মৃত অবস্থায় পাওয়া যায় অনেক দিন পরে সেই বিশাল ভবনের ছাদে একটা ট্যাঙ্কের ভিতরে, যেখানে কোনো মানুষের যাওয়া সম্ভব না, বা সেখানে সিসি ক্যামেরা রয়েছে, সেখানে কোনো মানুষ গেলে সেটা দেখা যেত, কিন্তু তেমনটা কোনো কিছুই পুলিশ ইনভেস্টিগেশনেও আসলে আসে নাই। তো এরকম আসলে অনেক ঘটনা অনেক জায়গায় ঘটে যাচ্ছে। ঘটনাগুলো নিশ্চয়ই ভূত নাইটে আমরা পেতে চাইবো, শুনতে চাইবো। তাই অনুরোধ করব, যারাই শুনছেন না কেন, লাইভ অডিও স্ট্রিমিংয়ে কিংবা ফ্রিকোয়েন্সিতে যেখানেই শুনছেন না কেন, ভূত নাইটের কথা যখন এই বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে, কোথাও এরকম কোনো ঘটনা দেখলেন, তখন সেখানে জানাবেন, এবং সেখান থেকে সেই ঘটনাটিও আপনি যদি প্রত্যক্ষদর্শী হয়ে থাকেন তাহলে সেই ঘটনাটি আমাদেরকে পাঠিয়ে দেবেন BHOOT964@gmail.com এই ঠিকানায়, BABBOOT964@gmail.com, ভূত964@gmail.com। এছাড়াও আমাদের ফেসবুক
পেজ রয়েছে ভূত নাইট, VHWT স্পেস NIGST ভূত নাইট, এবং আমার ফেসবুক পেজ RJ স্পেস SHAFIN RJ শাফিন, সেখানেও শেয়ার করতে পারছেন ঘটনাগুলো। আমাদের গ্রুপটা জয়েন করে ফেলবেন www.facebook.com/groups/bhootnight। এছাড়াও আমাদের ইউটিউব চ্যানেলটা অর্থাৎ 96.4 স্পাইস FM ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করলে সেখানে কিন্তু ভূত নাইটের সবগুলো এপিসোড আপনারা শুনতে পারবেন। পুরো সপ্তাহ বাদে এই সময়টা আমাদেরকে যারা দিকে থাকেন সব বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা। শেষ পর্যন্ত যারা ছিলেন আজকের এই পর্বের, আগামী পর্বে আবারও বেশ কিছু অন্যরকম ঘটনা নিয়ে চলে আসব। অবশ্যই ঘটনাগুলো আপনারাই লিখবেন, আপনারাই পাঠাবেন। ইমেল অ্যাড্রেসটা দেওয়া রয়েছে bhoot964@gmail.com। এই ঠিকানায় আবারও আমরা পরবর্তী সপ্তাহে কারোর অলৌকিক অভিজ্ঞতা, কিছু অতি প্রাকৃত ঘটনাগুলো শুনবো এবং সেখান থেকে একটা অন্যরকম রোমাঞ্চ নিয়ে আমরা আসলে এই শুক্রবার রাতটাকে আমাদের মতো করে উদযাপন করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সতর্ক থাকবেন। হয়তো আপনার আশেপাশেই এমন কেউ আছে যাকে আপনি দেখতেই পাচ্ছেন না।